বাগেরহাটের খান জাহান আলী মাজারের দিঘিতে কুমিরে নিয়ে যাওয়া ৮ বছরের শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আজ ভোর ৪টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে। সোমবার রাত আনুমানিক ৮টার দিকে বাগেরহাট সদর উপজেলার ৬০ গম্বুজ ইউনিয়নের খান জাহান আলী মাজার সংলগ্ন দিঘির মহিলা ঘাটে শিশু ফাতেমা গোসল করতে নামলে সেখানে থাকা কুমির তাকে টেনে নিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। ঘটনাস্থল পরিদর্শন করেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত, জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করছেন ব্যাংকের গ্রাহকরা। সকাল থেকে মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। তাদের দাবি, অর্থ পাচারকারী এস আলমের হাতে আবারও ইসলামী ব্যাংক তুলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। এটি বাস্তবায়ন হলে ব্যাংকে গচ্ছিত তাদের আমানত লুটে নেবে এস আলম ও তার সহযোগীরা। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এদিকে রাতে অনলাইনে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পরিচালনা পর্ষদের ৫ সদস্যই উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকটির নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলম সভাপতিত্ব করেন। সোমবার দুপুর ২:৩০টায় পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। ৩০ জন বাংলাদেশি যুবককে রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়ার ঘটনায় জড়িত ট্রাভেল এজেন্সিগুলোকে সিলগালা করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি আরও বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে কোনো সিন্ডিকেট থাকার সুযোগ নেই। আজকের মধ্যেই আমরা এই সব নথিপত্র এনে আমরা যাচাই বাছাই করে কাউকে যদি এই ধরনের কোনো কিছু পাওয়া যায় আমরা কাউকে ছাড় দেবো না। আমি যদি এখানে মন্ত্রী থাকি, কোনো সিন্ডিকেট, এখানে কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ থাকবে না। জিরো টলারেন্স। ব্রাহ্মণবাড়িয়ায় এবারও লিচুর বাম্পার ফলন হয়েছে। বিভিন্ন বাগানে এখন লিচু সংগ্রহ ও বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন বাগান মালিক ও শ্রমিকরা। সুস্বাদু রসালো লিচুর জন্য পরিচিত হওয়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতা ও পাইকাররা সরাসরি বাগানে এসে লিচু কিনে নিয়ে যাচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিহাবুদ্দিন বিপুর পাঠানো রিপোর্ট। লিচুর খ্যাতি না থাকলেও প্রতি বছরের ন্যায় এবারও ব্রাহ্মণবাড়িয়া লিচুর বাম্পার ফলন হয়েছে। বিজয়নগর কসবা ও আখাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় বাগান জুড়ে থোকায় থোকায় ঝুলে আছে বোম্বাই, চায়না ৩, পাটনাই সহ বিভিন্ন জাতের লিচু। অনুকূল আবহাওয়ার কারণে ফলন ভালো হওয়ায় খুশি বাগান মালিকরা। অন্য বছরের তুলনায় মাল ভালো হয়েছে, আবহাওয়া ভালো হওয়ার তুলনায় মালের চাহিদা ভালো, মালের সাইজও ভালো। বাম্পার ফলন হচ্ছে এগুলো আপনার বৃষ্টির কারণে আমরা ভাই টাকা যেতেছে, জয়রা যেতেছে, দাগ পড়তেছে। জেলা শহর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে অনেকেই বাগানে এসে পছন্দ মতো গাছ থেকে লিচু সংগ্রহ করছেন। এই এলাকার লিচু মোটামুটি ভালো হয়েছে, মিষ্টি এবং সুস্বাদু। এই জন্য দেখা গেছে সিলেট, ঢাকা, চট্টগ্রাম বিভিন্ন জায়গাতে লোকজন আসতেছে। এবছর লিচুর ফলন খুব ভালো ফলন হয়েছে। 10-15 লাখ টাকার বাগান রাখছি। আমরা এখানে লিচু নিতে এসেছি। এখানে লিচু অনেক বেশি ভালো, মিষ্টি। এই বছর জেলায় প্রায় 29 কোটি টাকা লিচু উৎপাদন হবে বলে আশা এই কৃষি কর্মকর্তার। এই বছর 555 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। তার মধ্যে মোট উৎপাদন আমরা আশা করছি 2331 মেট্রিক টন। ভালো দাম পেলে জেলায় লিচু বাগান আরও সম্প্রসারিত হবে বলে আশা বাগান মালিকদের। এনটিভি নিউজ ডেস্ক। অপরাধীদের বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে না পারলে ক্ষমতায় থাকার যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে সিলেটের বাদাঘাট এলাকার নৃশংসতায় নিহত শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। রামিসার মতো শিশু ফাহিমা হত্যার বিচারও 15 দিনের মধ্যে সম্পন্ন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, সরকারের কর্মকাণ্ড নিয়ে কোনো মন্তব্য নেই, তবে মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালোভাবে চলছে না। রাতের আধারে তেলের দাম বাড়ানো হয়েছে দাবি করে তিনি বলেন, 1 মাসের ব্যবধানে জ্বালানি তেলের দাম বাড়ানো জনগণের উপর এক ধরনের জুলুম। মূল্য বৃদ্ধি করার আগে সংসদে সরকারের আলোচনা করা উচিত ছিল। যদি যায় তাহলে আমরা ধরে নেব যে বিচার হবে না। এই জন্য আমরা চাই প্রধানমন্ত্রী যেভাবে রামিসার ক্ষেত্রে ঘোষণা দিয়েছেন
15 দিনের মধ্যে রামেসার বিচার সম্পন্ন হবে। আমরা চাই যে এইরকম একটা ঘোষণা এখানকার মন্ত্রী তিনিও দেবেন যে আগামী 15 দিনের মধ্যে ফাহিমার বিচারও সম্পন্ন হবে। এই কেবল গত মাসে 8 থেকে 12% বাড়ানো হয়েছে দাম, আবার 1 মাসের ব্যবধানে আবার এসে প্রায় 5 টাকা করে 3টা আইটেমে দাম বাড়ানো। এটি আসলেই জনগণের উপর একটা জুলুম। বাজেটের আগে কর্মব্যস্ততা নিয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল 9টায় সচিবালয় নিজ কার্যালয়ে একের পর এক বৈঠকে অংশ নেন তিনি। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর জ্বালানি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দিনের প্রথম বৈঠকই করেছেন জ্বালানি সংক্রান্ত নানা বিষয় নিয়ে। তেলের ওপর চাপ কমাতে বৈদ্যুতিক গাড়ির উৎপাদনের দিকে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সরকার প্রধান সভা করেছেন অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা, এনবিআর চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থ সচিবের সঙ্গে। এছাড়া আগামী বাজেটে শিক্ষা খাতকে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 2027 সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে এসব কথা জানান শিক্ষামন্ত্রী। ডেঙ্গু রোগীদের জন্য 10% বেড ফাঁকা এবং পরীক্ষাসহ মোট খরচের 80% বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে বহন করতে নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার শাহত হোসেন। কারো বাসার ছাদ বা আশপাশে অপরিচ্ছন্ন থাকলে এবং মশার লার্ভা পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে বলেও জানিয়েছেন তিনি। আগামী শনিবার থেকে 3 মাসব্যাপী মশক নিধন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের শীর্ষ কর্মকর্তাদের সাথে সচিবালয়ে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জানান, বেসরকারি হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে শুধুমাত্র ওষুধ ও খাবারের ব্যয়ভার রোগীদের নিজেদের। বেড এবং চিকিৎসা খরচ ফ্রি, পরীক্ষার 80% বহন করবে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। ওনারা আমাদের 10% বেড ফ্রি রাখবেন আমাদের ডেঙ্গু পেশেন্টের জন্য। সেখানে ডাক্তারদের চার্জ নেবেন না, শুধু ওষুধের টাকা এবং খাবার টাকা রোগী ম্যানেজ করবে। আর ইনভেস্টিগেশন 80% ফ্রি ফর অল দ্য ডেঙ্গু পেশেন্টস ইররেসপেক্টিভ অফ রিচ অর পুয়ার। ডেঙ্গু প্রতিরোধে এখন থেকে বাড়ি বাড়ি গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কারো বাসার ছাদ বা আশেপাশে অপরিচ্ছন্ন থাকলে এবং মশার লার্ভা পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের জরিমানা করা হবে। বাড়ির ছাদ আমরা ম্যান্ডেটরি করব মোবাইল কোর্ট দিয়ে। প্রত্যেকটা সন্দেহজনক বাড়িতে যেগুলির ছাদে ওই টব আছে এগুলিকে চেক করার জন্য, যদি না দেয় আমরা মোবাইল কোর্ট করে জরিমানার ব্যবস্থা করব। মানে এক্সট্রিম ওয়ার্ক আমরা শুরু করতে যাচ্ছি অল ওভার দ্য কান্ট্রি টু হ্যাভ দ্য ক্লিনলিনেস, যাতে করে মশার প্রজনন বৃদ্ধি না পায়। জলে ও স্থলে সর্বত্র ওষুধ স্প্রে করার পাশাপাশি পানিতে লার্ভানাশক ট্যাবলেট দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, আগামী শনিবার থেকে 3 মাস ব্যাপী মশক নিধন কর্মসূচি অব্যাহত থাকবে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার ইতিহাসে মে মাসে সর্বোচ্চ সংখ্যক কন্টেইনার হ্যান্ডলিংয়ের নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডকের ব্যবস্থাপনায় এই রেকর্ড অর্জিত হয়। বন্দর কর্তৃপক্ষ জানায়, মে মাসে এনসিটিতে মোট 1,26,496টি ইইউএস কন্টেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে, যা এনসিটির ইতিহাসে 1 মাসের সর্বোচ্চ। এই হিসাবে টার্মিনালটিতে দৈনিক গড়ে 4,081 টিইউএস কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে, যার মধ্যে আমদানি পণ্যের 59,851 টিইউএস, রপ্তানি পণ্য ছিল 66,645 টিইউএস। এর আগে 2025 সালের অক্টোবর মাসে 1,25,533 টিইউএস কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছিল এনসিটিতে। রাজধানী পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ এবং হত্যা মামলার বিচার কাজ বিলম্বিত এবং বিভ্রান্তি ছড়াতে প্রধান আসামি সোহেল রানা নতুন গল্প সাজাচ্ছেন বলে আদালতে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। তদন্তে ঘটনাস্থলে প্রধান আসামি এবং তার স্ত্রী ছাড়া আর কারো অস্তিত্ব পাওয়া যায়নি। এদিকে আজ রামিসার বাবা, মা এবং বোন সহ মোট 16 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আদালত আগামীকাল আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করেছেন। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ প্রিন্স। রাজধানীর পল্লবীতে নির্মমভাবে শিশু রামিসাকে হত্যা মামলার বিচার প্রক্রিয়ায় মিলেছে নজিরবিহীন গতি। পাশবিকতার শিকার হয়ে অবুঝ এই শিশুটির অকাল বিদায়ের পর মাত্র একদিনেই শেষ হলো মামলার সাক্ষ্য গ্রহণ।
শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে শুনানি শুরুর আগে কঠোর নিরাপত্তায় হাজির করা হয় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। মামলায় মোট 18 জন সাক্ষীর মধ্যে 16 জনের জবানবন্দি রেকর্ড করেছে ট্রাইব্যুনাল। দুজন সাক্ষীর সাক্ষ্য আমরা মনে করেছি প্রসিকিউশন পক্ষে যে তেমন প্রয়োজনীয় না। একজন হলো ইএস অর্থাৎ আসামির গ্রামের ঠিকানা যাচাই বাছাইয়ের জন্য, আরেকজন হলো এই মামলার যিনি রেকর্ডিং অফিসার অর্থাৎ যিনি এই মামলাটা শুধুমাত্র বিপি ফর্ম 27 রেকর্ড করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা আদালতকে স্পষ্ট জানিয়েছেন, ঘটনাস্থলে সোহেল রানা ও তার স্ত্রী ছাড়া তৃতীয় কোনো ব্যক্তির অস্তিত্বের প্রমাণ মেলেনি। আমরা আশা করছি যে এই ঘটনার সর্বোচ্চ শাস্তি হবে এবং এর মধ্যে দিয়ে বাংলাদেশে একটি বার্তা যাবে, যারা এই ধরনের নৃশংস ঘটনা করবে তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। এদিকে আসামি পক্ষের আইনজীবী বলছেন, বিচার যেন দেশ ও দেশের বাইরে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়। চেষ্টা করেছি বিচারটা যেন দেশ এবং দেশের বাইরে যেন এই বিচার প্রক্রিয়া প্রশ্নের সম্মুখীন না হয়। বুধবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঘোষণা করা হতে পারে রামিসা হত্যা মামলার রায়ের দিনক্ষণ। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, রামিসা হত্যা মামলায় ইতিমধ্যেই 16 জনের সাক্ষ্য গ্রহণ শেষ। এখন কিছু আইনানুগ বিষয় শেষ হলে রায়ের দিনক্ষণ নির্ধারণ করবেন আদালত। সচিবালয়ের সাংবাদিকের ব্রিফিংকালে তিনি একথা জানান। মুন্সিগঞ্জের গজারিয়ায় ধর্ষণের অন্য ঘটনায় তথ্য প্রযুক্তির সাহায্যে আরও 4 জন গ্রেফতার হয়েছে। মন্ত্রী বলেন, সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড সক্রিয় ভূমিকা পালন করছে এবং পুশিনের ব্যাপারে সরকার সজাগ রয়েছে। পার্বত্য অঞ্চলে কোনো সন্ত্রাসী কার্যক্রম চলতে দেওয়া হবে না জানিয়ে মন্ত্রী বলেছেন, তবে স্থানীয় বাসিন্দাদেরকেও কাউকে সরানো হবে না। প্রযুক্তিটা আমরা ব্যবহার করে সফলতা পাব। যেহেতু সবার প্রত্যাশা যে একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হোক, আমরা সেটা করার ব্যবস্থা করছি। রায় কী হবে, কখন হবে ইত্যাদি এগুলো আদালতের বিষয়। জঙ্গল সলিমপুরে যারা অধিবাসী আছে তারা যে কোনো কারণেই হোক সরকারি খাস জায়গায় বসতি স্থাপন করেছে দীর্ঘদিন যাবৎ, আমরা কাউকে উচ্ছেদ করব না। তবে ওখানে সন্ত্রাসীদের কোনো আস্তানা আমরা রাখবো না, এটা নির্মূল করা হবে। সেজন্য একটু সময়ের দরকার। আমাদের কিছু কৌশল আছে, সেগুলো সব এখানে বলে ফেলা ঠিক হবে না। 2027 সালের এসএসসি পরীক্ষার তারিখ পেছানোর আভাস দিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার প্রেক্ষিতে অংশীজনেরা চাইলে আসন্ন এসএসসি পরীক্ষা রমজানের পর অনুষ্ঠিত হতে পারে বলে জানান তিনি। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি এমন কথা জানান। আমাদের সিদ্ধান্ত হচ্ছে সিনক্রোনাইজ করা, সেশন জটটা কমানো এবং এই যে আমাদের 16 বছরের লেখাপড়া 17 বছর যাচ্ছে, 17 বছরটা 20 বছর যাচ্ছে, এই যে 2 বছর লস হচ্ছে সেটাকে আমাদের অ্যাডজাস্ট করা। আমাদের সকলেই বলেছে যে রোজার আগেই শেষ করে দেন। এই রোজার 1 মাস তারা পড়ার টেবিলে বসবে না, তাই আলোচনা করে ডিক্লেয়ার করেছে। এখন দেখছি আপনারা বলছেন, তো ঠিক আছে, আমরা পাবলিক ওপিনিয়ন পোল যদি হয় আবার আমরা বসতে পারি, এত কিছু না। দেশের সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষের ভাগ্য উন্নয়ন এবং সামষ্টিক অর্থনৈতিক উন্নয়নকে প্রাধান্য দিয়ে আগামী 2026-27 অর্থ বছরের বাজেট প্রণয়ন করা হবে, এমন কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানী পল্টন টাওয়ারে অর্থনৈতিক বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত বাজেট সেমিনারে তিনি কথা বলেন। অর্থমন্ত্রী জানান, শুধু দেশ গঠনের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি নয়, অর্থনীতিতে সবার সমান অংশগ্রহণ নিশ্চিত করতে গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসা বাণিজ্য শুরুর পথে নিবন্ধন জড়িত সকল বাধা দূর করতে সরকার কাজ করছে বলেও জানান অর্থমন্ত্রী। বলেন, যেসব প্রকল্পে অতি ব্যয় অথচ কর্মসংস্থান সৃষ্টি করে না এবং পরিবেশের ক্ষতি করে, এমন কোনো প্রকল্পে বাজেট বরাদ্দ দেওয়া হবে না। ব্যক্তি খাতের মাধ্যমে দেশের উন্নয়ন, ইকোনমিকে ড্রাইভ করে কিন্তু প্রাইভেট সেক্টর। সরকার তো ইকোনমি করে না, সরকার ফ্যাসিলিটেট করে। যত বেশি বাধাগ্রস্ত করা যায় ব্যবসা বাণিজ্য অ্যাক্টিভিটিসে, এইটাই মনে হয় নিয়ন্ত্রণটা হচ্ছে সরকার। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই। এক কথায় বলছি, আমি যত পারমিশন যতগুলো আছে সবগুলো টাইম ফ্রেমের মধ্যে সিদ্ধান্ত দিতে হবে। দিস ইজ আওয়ার ডিসিশন। আসন্ন বিসিবি নির্বাচনকে নিয়ম বহির্ভূত হিসেবে দাবি করেছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের নিয়োগকৃত আইনজীবী। এক বিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন, আইসিসির 2 সদস্যের প্রতিনিধিরা এসেছেন শুধু তাদেরই আবেদনের প্রেক্ষিতে। মমিনুর রিপনের রিপোর্ট।
সোমবার আইসিসির যে দুজন সদস্য এসেছেন তাদের মূল কাজটাই আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা। আইনজীবী মোকাররম মুস্তাকলাইন ও বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে দেখা যায় গত বোর্ডের 4 পরিচালকের সঙ্গে বৈঠক করেছেন ডক্টর মুসাই ও ডক্টর মুখলানি। সেখানে কি কারণে বুলবুলের বিসিবিকে ভেঙে দেওয়া হয়েছে সেটা খতিয়ে দেখার কথা উল্লেখ করা হয়েছে। এমনকি এই দুই প্রতিনিধির বাংলাদেশ সফর সম্পর্কে বর্তমান বিসিবি মিথ্যা তথ্য পরিবেশন করছে এমনটাও দাবি করা হয়েছে। 7 জুনের আসন্ন বিসিবি নির্বাচন হবে অবৈধ সেটিরও উল্লেখ করা আছে বিজ্ঞপ্তিতে। এই অবস্থাতেও চলছে ক্লাব ও জেলা কাউন্সিলরদের নির্বাচন প্রস্তুতি। ক্রিকেট বোর্ডও রিবিল্ড হবে, এটা নিয়ে আমি একদমই চিন্তিত না, কারণ ক্রিকেট বোর্ড চালানো কোনো রকেট সায়েন্স না। এখানের মধ্যে ক্রিকেটারও থাকবে, এখানের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন থাকবে। আমি এমন শতভাগ কনফিডেন্ট এই ক্রিকেট বোর্ড অনেক ভালো করবে, অনেক ভালো করবে। নির্বাচনে সরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা ওই ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি যে কোনো নির্বাচনে দাঁড়াবো, ওখান থেকে সরে আসবো। আপনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে 100বার। বিসিবির ক্ষমতা নিয়ে নির্বাচনের আগে এটি নতুন আলোচনার খোরাক জন্ম দিয়েছে। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।